অনুরোধের ভিত্তিতেই শেখ হাসিনাকে বহনকারী বিমানকে ভারতে প্রবেশের সুযোগ, জয়শঙ্করের বিবৃতি। ভবিষ্যৎ নিয়ে ভাবতে সময় দিচ্ছে মোদি প্রশাসন। শেখ হাসিনার পদত্যাগকে মানুষের বিজয় আখ্যা HRWর সংযত আচরণের আহ্বান জাতিসংঘের। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত যুক্তরাষ্ট্রের। ইরান ও সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় শঙ্কার, যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি ইসরায়েলের। মিত্রকে রক্ষায় তৈরি যুক্তরাষ্ট্র। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবি। অনুরোধের ভিত্তিতেই শেখ হাসিনাকে বহনকারী বিমানকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার পার্লামেন্টে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন জয়শঙ্কর। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছান শেখ হাসিনা। ওই আবেদনের পর খুবই স্বল্প সময়ের ব্যবধানে শেখ হাসিনাকে বহনকারী বিমানকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বিবৃতিতে বাংলাদেশে গেল কয়েকদিন ধরে চলা আন্দোলনের বিষয়টিও তুলে ধরেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে বলে জানান জয়শঙ্কর। আমরা অনুরোধের ভিত্তিতে শেখ হাসিনার বিমানকে ভারতে প্রবেশের সুযোগ দেই। সোমবার তিনি দিল্লি পৌঁছেছেন। বাংলাদেশে বর্তমানে 19,000 ভারতীয় রয়েছেন, এর মধ্যে 9,000ই শিক্ষার্থী। তাদের বেশিরভাগই ফেরত এসেছেন, বাকিদেরও আনার চেষ্টা চলছে। দিল্লিতেই আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। ভবিষ্যৎ নিয়ে ভাবতে তাকে সময় দিচ্ছে ভারত সরকার। মঙ্গলবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দেশটির সর্বদলীয় বৈঠকে জানানো হয় এই তথ্য। সকালে ভারতীয় পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে হয় জরুরি বৈঠক। সব দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন তিনি। বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে আপাতত হাসিনাকে কিছুদিন সময় দিতে চায় দিল্লি। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেবে ভারত সরকার। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ও তার জেরে তৈরি সহিংস পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে দিল্লি নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান জয়শঙ্কর। বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান এবং নিরাপত্তা কৌশল নিয়েও হয় আলোচনা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিরোধী নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। যেমনটি বলছিলাম, দিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনা। এই বিষয়ে জানবো আরও বিস্তারিত। সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় কলকাতা থেকে যুক্ত হচ্ছেন। সুকান্ত, একটু বলবেন, শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন, জয়শঙ্করও বিবৃতি দিলেন, একটু জানাবেন আসলে ভারতের অবস্থান, ভারত সরকারের অবস্থান সম্পর্কে। দেখুন, গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক ডাকেন এবং ভারতীয় সময় রাত 1টা পর্যন্ত সেই বৈঠক চলে। সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন, এছাড়া যে বিদেশ মন্ত্রী অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছিলেন। এর সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই গুরুত্বপূর্ণ বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত হয় যে বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আশ্রয় দেওয়া হবে এবং সেই মতোই কিন্তু তাকে আজকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। সেটা কিন্তু ভারতের যে রাজ্যসভার যে অধিবেশন চলছিল সেখানে বিদেশ মন্ত্রী কিন্তু স্বীকার করেন এবং বিবৃতি দেন। পাশাপাশি যে সকাল 10টার সময় নয়াদিল্লিতে এই বিবৃতি দেওয়ার আগে মোদী সরকার কিন্তু একটি সর্বদলীয় বৈঠক করেন। সেখানে অমিত শাহ ছিলেন, রাজনাথ সিং ছিলেন এবং জয়শঙ্কর ছিলেন। এছাড়া জাতীয় কংগ্রেস অর্থাৎ প্রধান প্রতিপক্ষ যে দলগুলি রয়েছে তাদেরকেও কিন্তু এই সর্বদলীয় বৈঠকে ডাকা হয় এবং প্রত্যেকের সম্মতি নিয়েই শেখ হাসিনাকে কিন্তু আপাতত ভারতে যে গাজিয়াবাদ লাগোয়া অর্থাৎ দিল্লি এবং উত্তরপ্রদেশের যে সীমান্ত, সেখানে যে এয়ার বেস রয়েছে অর্থাৎ সেনাবাহিনীর ছাউনি রয়েছে, সেখানেই সেনাবাহিনীর যে নিরাপত্তা বলয়ের মধ্যে তিনি রয়েছেন। তাকে এই মুহূর্তে ঘিরে রয়েছে 6 কোম্পানি কিন্তু সেনা। এছাড়াও তার নিরাপত্তার জন্য আকাশে সেনা হেলিকপ্টার উঠছে 24 ঘন্টা,
রাতের দিকেও কিন্তু তার নিরাপত্তা যাতে কঠিন ভাবে থাকে সেদিকেও কিন্তু নজর রাখছে দিল্লির সরকার। পাশাপাশি সর্বদলীয় বৈঠকে রাহুল গান্ধী যে প্রস্তাব দেন যে বাংলাদেশে যে আটকে রয়েছে যে ভারতীয়রা প্রায় 12-13 হাজার শ্রমিক এবং তার সঙ্গে পর্যটক রয়েছেন, প্রত্যেককে ফিরিয়ে নিয়ে আসার জন্য আবেদন জানান এবং সেই আবেদনে কিন্তু সাড়া দিয়েছেন ভারত সরকার। তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু ভারত সরকার। ইতিমধ্যেই আরেকটি সীমান্ত বাণিজ্য যেটা বন্ধ ছিল সেটা কিন্তু দুদেশের সম্পর্ক এবং বাণিজ্য সম্পর্ককে টিকিয়ে রাখতে সেই সীমান্ত বাণিজ্য কিন্তু আজ ভারতীয় সময় 11:56 কিন্তু শুরু হয়। তবে সব সীমান্তে বাণিজ্য কেন্দ্র কিন্তু এখনো চালু হয়নি, কিছু কিছু চালু হয়েছে। ইতিমধ্যেই সব থেকে ভারতের কাছে কঠিন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেটা নিয়ে ইতিমধ্যেই রাজ্যসভায় আলোচনা হয়েছে, বিরোধীরা আলোচনা করেছেন যে প্রচুর বাংলাদেশি শরণার্থী তারা ভারতে আশ্রয় নিতে চাচ্ছে। বুঝতেই পেরেছি। সুকান্ত চট্টোপাধ্যায়, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বর্তমান সময়ে শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্কে। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ সংলগ্ন সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত। বিভিন্ন চেক পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। জলপাইগুড়ির ফুলবাড়ি সহ সীমান্তবর্তী বিভিন্ন চেকপোস্টে টহল দিতে দেখা যায় বিএসএফ সদস্যদের। দুদেশের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিরাপদ রাখতে সোমবারই হাই অ্যালার্ট জারি করা হয়। সীমান্তবর্তী ধামাখালী এলাকা পরিদর্শনে যান বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং। কথা বলেন সীমান্তরক্ষীদের সাথে, তাদের অবস্থান ও নিরাপত্তা প্রস্তুতির খোঁজ নেন তিনি। সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক অপরাধ ঠেকাতে উত্তর 24 পরগনা ও সুন্দরবন সীমান্তে সতর্কতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শেখ হাসিনার পদত্যাগকে বাংলাদেশের জনমানুষের বিজয় হিসেবে আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। অন্যদিকে সংযত আচরণের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সাথে বিভিন্ন জায়গায় সহিংসতায় উদ্বেগ জানিয়ে তার নিয়ন্ত্রণের আহ্বানও জানিয়েছে সংস্থাটি। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে পালানোর ঘটনায় পুরো বিশ্বেরই নজর এখন বাংলাদেশের দিকে। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের নাগরিকদের সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র ফারহান হক নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানান জনসাধারণ ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিতের। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব পক্ষকে শান্ত হওয়ার এবং সংযত আচরণের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। এখনো যারা রাজপথে রয়েছেন তাদের ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিতে দেশটির নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করছে। মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেদিকে বিশেষ মনোযোগ দিতে হবে। এদিকে শেখ হাসিনার পদত্যাগকে বাংলাদেশের জনমানুষের বিজয় হিসেবে দেখছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সাধারণ মানুষ এ লড়াইয়ে জয়ী হয়েছে, তাদের অনেকেই প্রাণ হারিয়েছেন। শান্তিপূর্ণভাবে কোটা আন্দোলন শুরু হলেও সরকারের অব্যবস্থাপনা আর রাজনৈতিক নেতৃত্বের চরম ঔদ্ধত্যের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। সেই সাথে সহিংসতা বন্ধে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান ওয়াশিংটনের। নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানান মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের আইন অনুযায়ী পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই। সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি সব পক্ষকে। বাংলাদেশের মানুষের সাথে আছে যুক্তরাষ্ট্র, মন্তব্য মার্কিন পররাষ্ট্র দফতরের। সাম্প্রতিক সহিংসতায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশটি। দাবি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউস। বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের পাশে সবসময় আছে। সহিংসতায় যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। সরকার প্রধানের পদত্যাগের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক ধারা বজায় রাখার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
ইরান ও সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার শঙ্কায় যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বিভাগ IDF এর হুঁশিয়ারি, তেহরানকে মোকাবেলার সব কৌশল জানা আছে তাদের। সব ফ্রন্টেই সতর্ক অবস্থানে রয়েছে সেনারা, এমনটি জানিয়েছে। মিত্রকে সহায়তার সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ব্যাটারি পরিবর্তন করে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হচ্ছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। আন্ডারগ্রাউন্ডে বাংকার খুলে দেওয়া হয়েছে সেনাদের জন্য। জরুরি মুহূর্তে যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন দেওয়া হয়েছে কর্মকর্তাদের। হামলা কোন দিক থেকে হতে পারে জানা নেই, তবে ইরান ও তার প্রক্সিদের ঠেকাতে জোরদার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সেনাদের প্রস্তুত থাকতে বলেন যে কোনো পরিস্থিতির জন্য। আমরা ইরানের কারণে 7টি ফ্রন্টে যুদ্ধ করছি এখন। তারা আমাদের চাপে ফেলতে চায়। তাদের সন্ত্রাসী প্রক্সির উপর আমাদের নজর আছে। আমরা জানি ইরানকে কিভাবে মোকাবেলা করতে হয়, আর দেখিয়েছিও। আরো অনেক কিছু আছে যা দেখাইনি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে চলায় সোমবার নিরাপত্তা কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সেনা ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে বলেন বাইডেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কাতারের প্রধানমন্ত্রী ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। G7 এর পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও আলোচনা হয়েছে। উত্তেজনা কমানো সবচেয়ে বেশি দরকার, তবে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে। ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জবাবে আবারও ইসরায়েলকে কঠোর সাজার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েলি আগ্রাসনে 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 40 ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। মঙ্গলবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে রয়েছেন 5 পুলিশ সদস্য। গুরুতরভাবে আহত হয়েছেন আরও প্রায় 71 জন। গাজা জুড়ে বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে IDF এর সেনারা। খান ইউনিসের আজ জাওয়াইদা তাল আল হাওয়া শরণার্থী শিবিরে তাঁবুগুলো টার্গেট করে হামলা চালানো হয়। বাদ যায়নি সেন্ট্রাল গাজা, রাফা, দেইর আল বালাহ সহ অন্যান্য এলাকাও। 10 মাস ধরে চলা এই আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 39,500। আহতের সংখ্যা 1 লাখ ছুঁই। পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেল আরও 4 ফিলিস্তিনির। সোমবার তুবাসর আকাবা শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে তাদের। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতদের মধ্যে 2 জনই কিশোর। গুলিবিদ্ধ হয়েছেন আরও 7 জন, যাদের অবস্থাও সংকটাপন্ন। বার্তা সংস্থা ওয়াফার তথ্য, স্থানীয় সময় সন্ধ্যায় শহরটিতে সাঁড়াশি অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ঘেরাও করে স্থানীয়দের ঘরবাড়ি, চালায় ব্যাপক ধরপাকড়। প্রতিবাদ করার চেষ্টা করলেই ছড়ে এলো পাতারি গুলি। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। সন্ত্রাস নির্মূলের নামে প্রতিনিয়তই পশ্চিম তীরে চলে অভিযান। 7 অক্টোবরের পর যার মাত্রা বেড়েছে কয়েক গুণ। 10 মাস ধরে চলা এই আগ্রাসনে অঞ্চলটিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 5 শতাধিক ফিলিস্তিনি। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানে সহযোগিতার অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে UNRW এর 9 কর্মীর বিরুদ্ধে। সোমবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র ফারহান হক। 7 মাস তদন্তের পর এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটির অফিস অফ ইন্টারনাল ওভারসাইট। তবে ঠিক কিভাবে তারা হামাসকে সাহায্য করেছেন তা স্পষ্ট করা হয়নি। রাস্তায় পড়ে আছে মরদেহ। 2 জন লোক এসে নিথর দেহটি টেনে তুলছে গাড়িতে। 7 অক্টোবর হামাসের সহযোগী হয়ে এভাবেই ইসরায়েলিদের মরদেহ সরিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এর কর্মীরা। গেল মার্চে এমন অভিযোগ এনে CCTV ফুটেজটি প্রকাশ করে নেতানিয়াহু প্রশাসন। শুধু এই 2 জনই নয়, সংস্থাটির 19 জন কর্মীর বিরুদ্ধে হামাসের অপারেশন আল আকসা ফ্লাডে সহযোগিতার অভিযোগ তোলে ইসরায়েল। তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি ইসরায়েল, তাই শুরু থেকেই এর সত্যতা নিয়েছিল ধোঁয়াশা। তদন্তের দায়িত্ব নেয় খোদ জাতিসংঘেরই অফিস অফ ইন্টারনাল ওভারসাইট। 7 মাস তদন্তের পর অবশেষে প্রকাশ করা হয়েছে প্রাথমিক প্রতিবেদন, যাতে বলা হয় 9 কর্মীর বিরুদ্ধে পাওয়া গেছে অভিযোগের প্রাথমিক সত্যতা। 19 জনের বিরুদ্ধে অভিযোগ এনেছিল ইসরায়েল, তবে এদের মধ্যে 10 জনের একেবারেই কোনো সম্পৃক্ততা নেই 7 অক্টোবরের অভিযানের সাথে। বাকি 9 জনের ব্যাপারে প্রাথমিক সত্যতা মিলেছে। পুরোপুরি প্রমাণিত হলে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা।
In one case, নিরপেক্ষ তদন্ত নিশ্চিতে ইসরায়েল, জর্ডান সহ আরও কয়েকটি দেশ সফর করেছে তদন্ত কমিটির সদস্যরা। সব পক্ষ থেকে সংগ্রহ করা হয় তথ্য উপাত্ত। কয়েক ধাপে বিচার বিশ্লেষণ পর্যালোচনার পর প্রকাশ করা হয়েছে প্রতিবেদন। জানা গেছে, জড়িত থাকার প্রমাণ মেলা 9 জনই পুরুষ। তবে ঠিক কিভাবে তারা সহযোগিতা করেছে হামাসকে তা স্পষ্ট করা হয়নি রিপোর্টে। গেল ফেব্রুয়ারিতে সংস্থাটির কর্মীদের বিরুদ্ধে অভিযোগটি আনে ইসরায়েল। এরপর মার্চ ও এপ্রিলে সংস্থাটির বিরুদ্ধে নতুন আরও 7টি অভিযোগ আসে জাতিসংঘের কাছে, যাদের একটি সংস্থাটির প্রায় 450 কর্মী গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয় কর্মী। গাজায় প্রায় 32,000 কর্মী আছে ইউএনআরডব্লিউ এর, যাদের 13,000ই উপত্যকাটির স্থানীয় বাসিন্দা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইয়েমেন উপকূলে যুক্তরাষ্ট্রের ছোড়া ড্রোন ধ্বংসের দাবি করেছে হুতি বিদ্রোহীরা। সাদা প্রদেশে ভূপাতিত করা হয়েছে মার্কিন ড্রোন MQ-9। হোদেইদা বন্দরে ইসরায়েলের বিমান হামলার জবাবে প্রথম পদক্ষেপ নিল হুতিরা। সোমবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একাধিক হামলা ঠেকানোর দাবি করেছে গোষ্ঠীটি। লোহিত সাগর ও সুয়েজ খাল থেকে একাধিক জাহাজ ফিরে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেছে তারা। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দেওয়া বিবৃতিতে হুতিদের ছোড়া মিসাইল ধ্বংসের দাবি করা হয়। সেন্টকম জানিয়েছে, এডেন ও ইয়েমেন উপসাগর এবং লোহিত সাগরে হুতিদের হামলা প্রতিহত করেছে তারা। ধ্বংস করেছে 5টি ড্রোন, 3টি মিসাইল ও অ্যান্টিশিপ মিসাইল। ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা হয়েছে, তা আহত হয়েছেন বেশ কয়েকজন মার্কিন সেনা। রয়টার্স জানায়, আল আসাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে এই হামলা হয়। মার্কিন সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে 2টি রকেট ছোড়া হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় ঘাঁটির ভেতরে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি মার্কিন সামরিক কমান্ড। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এর আগেও জর্ডান ও সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়। দর্শক, যমুনা আই ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।